বাংলাদেশ পাকিস্তান টেস্টের এই আজকের সকালবেলাটা আধা ঘন্টা শেষে কেউ যদি আপনাকে বলতো এই টেস্ট বাংলাদেশ জিততে পারে, তাকে পাগল ভাবা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কিন্তু সত্যি সত্যি এই তৃতীয় দিনের খেলা শেষে এমন একটা জায়গায় বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে, এখান থেকে বাংলাদেশ জিততে পারে, জিততেই পারে। অবিশ্বাস্য একটা কামব্যাকে, অকল্পনীয় এক জয়ের সামনে এখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। জয়ের সামনে দাঁড়িয়ে আছে বলতে যেমনটা মনে হয় যে না জিতেই যাচ্ছে, ব্যাপারটা তা নয়, কিন্তু ওই রকম একটা সুযোগ বাংলাদেশের সামনে এখন এসে গিয়েছে। প্রথম টেস্ট আমরা জিতেছি, সেকেন্ড টেস্টটাও পাকিস্তানকে এখন মোটামুটি বাগে পেয়ে গিয়েছি। আর যেই কামব্যাকটা হলো তাতে করে কনফিডেন্সের জায়গাটাও নাজমুল হোসেন শান্তর দলের অনেক উঁচুতে। বাংলাদেশ কি এই টেস্টটাও জিতে এরকম কামব্যাকটাকে একটা পূর্ণতা দিতে পারবে? বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের এই তৃতীয় দিনে সেক্ষেত্রে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? সকালের কথা বলছিলাম, সকালে ওই এমন একটা অবস্থা বাংলাদেশ ছিল যে 34টা বলের মধ্যে বাংলাদেশ 6টা উইকেট হারিয়েছে। 34 বলের মধ্যে 6 উইকেট হারিয়েছে। বাংলাদেশের স্কোর যখন 26 রান, তার মধ্যে বাংলাদেশ 6টা উইকেট হারিয়েছে। এবং সেটাই বলছিলাম, প্রথম ইনিংসে পাকিস্তান 274 করেছে, জবাব দিতে নেমে 26 রানে বাংলাদেশের 6 উইকেট নেই। এইখান থেকে বাংলাদেশ জিতবে এটা ভাবাটাও তো একটা দুঃসাহসের ব্যাপার। এই অবস্থার মধ্যে আমরা পড়েছি আমাদের দোষে, আমাদের ভুলে, আমাদের ব্যাটসম্যানদের দায়ে। যেই 6 জন আউট হয়েছেন সেই 6 জনের মধ্যে মুশফিকুর রহিম যেই বলটার মুখোমুখি হয়েছেন ওই বলটাই শুধু ভালো ছিল না, বেশ ভালো একটা বল ছিল। বাকি যে 5টা উইকেট আমাদের গিয়েছে সেগুলোতে ব্যাটসম্যানরা মনে হচ্ছে উইকেটটা গিফট করে এসেছেন, এবং বাকি 5 জনই তারা লেগ সাইডে খেলতে গিয়ে তারা এক্সপোজ করে ফেলেছেন, তাদের স্ট্যাম্পস এক্সপোজ হয়েছে। যেমন জাকির শুরুতে হচ্ছে কি তিনি লেগ সাইডে খেলতে গিয়ে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হলেন। সাদমান লেগ সাইডে খেলতে গিয়ে তিনি তো লেগ স্ট্যাম্পটাই ওপেন করে দিলেন, লেগ স্ট্যাম্পে লেগে তিনি বোল্ড হয়ে গেলেন। নাজমুল হোসেন শান্ত ওই লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাট প্যাডের মাঝখান দিয়ে বিরাট ফাঁক, সেইখান থেকে তিনি বোল্ড হয়ে গেলেন। কিংবা ধরেন মমিনুল হক, তিনিও লেগ স্ট্যাম্পের একটা বল, ওই বলটাতে অবশ্য একটা স্লোয়ারটাতে তিনি বিভ্রান্ত হয়েছেন, যে কারণে ক্যাচ তুলে দিয়েছেন। সাকিব আল হাসানও লেগ সাইডে খেলতে গিয়ে তিনি ওইখানে এলবিডব্লিউ হয়ে গিয়েছেন, আম্পায়ার তাকে এলবিডব্লিউ দিয়েছে, রিভিউ নেওয়ার পরও ওইটা আম্পায়ার্স কলে তিনি আউট হয়ে গিয়েছেন। শুধুমাত্র বললাম মুশফিকের ডেলিভারিটা একটা আনপ্লেয়েবল ডেলিভারি ছিল, খুব ভালো একটা ডেলিভারি ছিল, কট ব্যান্ড হয়ে তিনি আউট হয়ে গেছেন। এখন যখন আমাদের 6 জন ব্যাটসম্যান মাত্র 26 রানের মধ্যে আউট হয়ে যায়, তখন তো বাংলাদেশের সামনে এই টেস্টে পরাজয় মানে কি, ইনিংস পরাজয়টাও মনে হচ্ছিল সম্ভব। হ্যাঁ, আমাদের এই কি বলা চলে যে যেহেতু খেলাটা 4 দিনে নেমে এসেছে, সেই কারণে ফলন যদি আমাদের ফেলতে হয় পাকিস্তানের 150 ব্যবধান থাকলেও হতো, তার মানে 125 রান করতে হবে বাংলাদেশকে ফলন এড়ানোর জন্য। সেই 26 রানে 6 উইকেট হারানোর পর 125 তো অনেক দূরের কথা রে ভাই। কিন্তু ওই জায়গাটাতেই আমাদের কামব্যাকের প্রথম পর্বটা সূচিত হলো। আমি প্রথম পর্ব বলছি, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ কি অসাধারণ ব্যাটিং তারা করেছেন, কি দুর্দান্ত ব্যাটসম্যানশিপের প্রমাণ তারা দিয়েছেন এই ম্যাচটাতে, এই ইনিংসটাতে। 165 রানের জুটি তারা করেছেন। ইনফ্যাক্ট 26 রানে যে 6 উইকেট চলে গিয়েছিল সেইটা তাদের ব্যাটিং দেখে মনে হয়নি, তাদের ব্যাটিংয়ে কোনো তাড়াহুড়ো ছিল না, গোছানো ব্যাটিং শুধু তারা করেছেন ব্যাপারটা সেটা নয়, বরং একজন আরেকজনকে সাপোর্টও করেছেন দারুণভাবে। যখন লিটন একটু রানের দিক থেকে পিছিয়ে পড়ছিলেন তখন মিরাজ সেটা পুষিয়ে দিচ্ছিলেন, আবার উল্টোটাও হয়েছে, মানে চেপে যেন না ধরতে পারে পাকিস্তানি বোলার। এবং পাকিস্তানিদের যে শুরুতেই তাদের 2 পেসারকে যেমন আনপ্লেবল মনে হয়েছে, লিটন মিরাজ জুটির সামনে বরং সেই জিনিসটা মনে হয়নি। এবং সেইখানটাতে যখন এই 165 রানের জুটিটা তারা গড়লেন, এইটা বাংলাদেশকে একটা কামব্যাকের রাস্তা দেখালো। মিরাজ 78 রান করে আউট হয়ে গেছেন, এবং সেইটা এই নিয়ে টেস্টে টানা 3টা ইনিংসে তার 50+ স্কোর। তিনি 8 নম্বরে নেমে 78 করেছেন। 8 নম্বরের একজন ব্যাটসম্যান, তিনি সেঞ্চুরি করতে পারেননি, সেই আফসোস পর্যন্ত আমরা করছি, বুঝে দেখেন অবস্থাটা। সেইখান থেকেও কিন্তু আমি যেটা বলছিলাম, কামব্যাকের একটা অংশ মাত্র শেষ হয়েছে। কেননা 191 রানের মাথায় এই 7ম উইকেট পড়লো, মিরাজ আউট হলেন, একটু পরেই 2 রান যোগ করতেই তাসকিনও আউট হয়ে গেলেন। 193 রানে আমাদের 8 উইকেট নেই। এখন পাকিস্তান 274 রান করেছে, আমাদের 193 রানে 8 উইকেট নেই। এরকম একটা দুর্দান্ত রিকভারির পরও সো প্রথম ইনিংসটাতে তখনও মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো বা 60 রান 50-60 রানে পিছিয়ে থাকবে, এবং এইটা খুবই ভাইটাল হয়ে যেতে পারে আমাদের
ওই কি বলেছিল বোলিং ইনিংসে যে আমরা এক্সট্রা 50 রানটা দিয়ে ফেলেছি, আমাদের 4টা ক্যাচ মিস হয়েছে, 3টা রিভিউ নষ্ট করেছি, এইসব কারণ মিলে এটা আগের দিনই বলেছিলাম, সেইটাই মনে হচ্ছিল ভবিতব্য, অবধারিত। কিন্তু ওইখানে আরও একটা পার্টনারশিপ হলো, আরও একটা অসাধারণ পার্টনারশিপ হলো। লিটনের সঙ্গে হাসান মাহমুদের যেই জুটিটা হলো, সেইখানটা থেকে হচ্ছে গিয়ে 69 রানের জুটি হলো, এবং তাতে করেই কিন্তু আমরা এইখানে পাকিস্তানি স্কোরের কাছাকাছি চলে গেলাম। লিটন দাস দারুণ খেলেছেন, দুর্দান্ত একটা সেঞ্চুরি তার ব্যাট থেকেও এসেছে। ইনফ্যাক্ট তিনি 30 রানের আগে মানে 50-এর আগে হচ্ছে গিয়ে 4 উইকেট অন্তত পক্ষে পড়ে গেছে, এরকম অবস্থাতে নেমে তিনি ক্রিজে গিয়ে এই নিয়ে 3টা সেঞ্চুরি তিনি করলেন দলের চাপের মুখে, সেটা আসলে বোঝাই যাচ্ছে। শেষ পর্যন্ত গিয়ে যখন লিটন আউট হয়েছেন, ও তাদের যে পার্টনারশিপটা ছিল 165 রানের, সেটা আবার ওয়ার্ল্ড রেকর্ড। 30 রানের নিচে 6 উইকেট পড়ার পরে, ইনফ্যাক্ট 50 রানের নিচে পড়ার পরে যে এত বড় জুটিটা, সেইটাই আসলে বিশ্ব রেকর্ড, এর আগে এটা কখনোই হয়নি। সো লিটন আর হাসান মাহমুদের ওই জুটিটা আমাদের কামব্যাকের দ্বিতীয় ধাপটা ছিল, এবং সেই দ্বিতীয় ধাপ শেষে লিটন দাস 138 রান করে তিনি লং অনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ততক্ষণে আমরা পাকিস্তানের ইনিংসের কাছাকাছি চলে এসেছি, ওই স্কোরে আমরা অল আউট হয়ে গিয়েছি। নাহিদ রানাও যখন এলবিডব্লিউ হয়ে গেলেন, তার মানে আমরা 274-এর জবাব দিতে নেমে পাকিস্তানের আমরা 262 করেছি, মাত্র আমরা 12 রানে পিছিয়েছিলাম। সো খেয়াল করে দেখুন, দিনের শুরুতে যে অবস্থাটা ছিল, বাংলাদেশের পরাজয় মনে হচ্ছিল অবধারিত, এমনকি ইনিংস ব্যবধানেও বাংলাদেশ হেরে যেতে পারে, সেইখানে আমরা পাকিস্তানের মাত্র 12 রানের মধ্যে চলে আসলাম। এইখানেই শেষ নয়, দিনের শেষ ভাগে যে বোলিং করতে বাংলাদেশ নামলো, সেইখানে হাসান মাহমুদ দুইটা উইকেট তুলে নিয়েছেন, তার মধ্যে আব্দুল্লাহ শফিকের একটা উইকেট রয়েছে আর নাইট ওয়াচম্যানের উইকেট রয়েছে। সো আমরা যখন 2 উইকেট তুলে নিয়েছি, পাকিস্তান করেছেন মাত্র 9 রান, তার মানে পাকিস্তান আমাদের চেয়ে এই মুহূর্তে এগিয়ে আছে মাত্র 21 রানে। টেস্টার কিন্তু এখনো 2 দিন বাকি রয়েছে, বৃষ্টি আশঙ্কা রয়েছে, সেগুলো মাথায় রেখেও আমি বলছি যে বাংলাদেশ এই আজকের দিনটাতে যেই কামব্যাক করার রাস্তাটা দেখিয়েছে, ব্যাটিংয়ে 2 দফায় লিটন মিরাজ জুটি, তারপরে লিটন হাসান মাহমুদ জুটি, এবং শেষ বিকালে গিয়ে যেইখানটাতে আমরা 2টা উইকেট তুলে নিয়েছি, তখন এই টেস্ট বাংলাদেশের জয়ের কিন্তু একটা অবিশ্বাস্য জয়ের একটা জায়গা তৈরি ঠিকই হয়ে গিয়েছে। হ্যাঁ, সকালে দিনের প্রথম ভাগে আমাদের সেই ব্যাটসম্যানদের ব্যর্থতাটাকে এখানে আড়াল করার উপায় নাই, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরও অনেক আলোচনা করব, বাংলাদেশ টিম অনেক কাটাছেড়া করবে, কিন্তু এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের একটা অসাধারণ সৌন্দর্যময় টেস্ট ক্রিকেটের সাক্ষী আমরা হতে যাচ্ছি যে বাংলাদেশের এই কামব্যাকটাতে, এবং সেইখান থেকে এখন আমাদের জয়ের সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি তো বলবো যে ম্যাচে এই মুহূর্তে বাংলাদেশই আপার হ্যান্ডে রয়েছে, যদিও আমাদের লাস্ট ইনিংসে ব্যাটিং করতে হবে। এখন এরকম একটা দিন যে গেল, সেই দিনটা থেকে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? দেখুন, লিটনের সেঞ্চুরির আগে তিনি একটা খুব টাফ চান্স দিয়েছিলেন, আবরার ক্যাচটা আসলে ধরতে পারেননি, হাতে লেগেছিল যদিও, তিনি ওটা ক্যাচটা জমিয়ে রাখতে পারেননি। এর বাইরে তো আসলে আমরা যে খুব বেশি চান্স ক্রিয়েট করেছি, আম্পায়ারদের ভুল ডিসিশন হয়েছে, নির্দিষ্ট মোমেন্ট গেছে, ব্যাপারটা তা নয়। বাংলাদেশের ইনিংসে যদি মুখ থুবড়ে পড়েই যেত, তাহলেও যে আমরা 26 রানে 6 উইকেট হারিয়েছি, ওইখানটাতে 34টা বলের মধ্যে যে আমরা 6 উইকেট হারিয়েছি, সেইটাকেই মোমেন্ট অফ দ্য ডে বলতাম। কিন্তু এখন আজকের এই দিনটাতে অন্ততপক্ষে এটাকে একটু বড় করে দিতেই হচ্ছে। 165 রানের জুটি লিটন আর মিরাজের, এবং 69 রানের জুটি লিটন এবং হাসান মাহমুদের, এই 2টা অংশকেই আসলে আমি আলাদা আর করতে পারছি না। এই 2টা অংশই আমাদের এই কামব্যাকটার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। এই 2টা জুটিকেই তাই আমি বড় করে, নির্দিষ্ট কোনো মোমেন্টকে না বলে বড় করে যদি আমি বলি, এই 2টাকেই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হয়। কি বলবেন আপনি?